আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আমাদের ৮ নম্বর ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ৮ নম্বর ক্লাস নিলেও আমাদের লেকচার 7, কারণ হচ্ছে আমরা প্রথম ক্লাস করেছি ইন্ট্রোডাক্টরি। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের আলোচনা হবে, কারণ একটা সেন্টেন্স যখন আমরা লিখতে যাই সেখানে প্রেপোজিশন বসানো খুবই কঠিন কাজ। আমরা অনেকেই সেই ছোটোবেলা থেকে প্রেপোজিশন পড়ে আসছি, ইন, অ্যাট, উইথ, অন বা অনেকভাবে পড়ছি, কিন্তু আমরা সঠিকভাবে এখনও বসাতে পারিনি। সো আজকে প্রেপোজিশন পড়বো আমরা, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাদেরকে আবার মনে করে দিতে চাই 7 লাকি পয়েন্ট। তোমরা প্রতিদিনই এগুলো দেখে বোরিং হয়ে যেতে পারো, বাট আমি সবসময় মনে করে দিতে চাই, ঠিক আছে? সো আমরা আজকে প্রেপোজিশনের নেক্সট পার্ট, আমরা গত ক্লাসে প্রেপোজিশনের পজিশন এবং যেগুলো বেসিক ব্যবহার, টাইমের যে ব্যবহারগুলো সেগুলো পড়েছি। আমরা প্রেপোজিশনের আরেকটি পর্ব নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রেপোজিশন অফ মুভমেন্ট, মানে মুভমেন্টের জন্য যেই প্রেপোজিশন বসে, ঠিক আছে? সো সেগুলো খুব মনোযোগ সহকারে আমরা বুঝবো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, কারণ এইটা আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করে। আসো একটু তোমাদেরকে বলি। শুরুতেই তোমাদেরকে 3টা জিনিস নিয়ে আমি একটু বলতে চাই, ওভার, অন এবং অ্যাভাব। ওভার, অন, অ্যাভাব। আসো আমি একটু বেসিক আগে বুঝাই, তারপরে এগুলো তোমাদের উদাহরণ দিয়ে বুঝাবো। দেখো, অন, ওভার, অ্যাভাব, এই তিনটাই উপরে বুঝায়। এই তিনটাই কি উপরে বুঝায়। খেয়াল করে দেখো, এই তিনটাই কি উপরে বুঝায়। অনও উপরে, ওভারও উপরে, অ্যাভাব কি উপরে। কিন্তু এই তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? এই তিনটার মধ্যে বেসিক পার্থক্য হলো, অন লাগালাগি অবস্থায় থাকে, লাগালাগি, টাচ, ঠিক আছে? টাচ থাকে লাগালাগি অবস্থায়। অ্যাভাব এবং ওভার, এই দুইটা আসলে কোনোভাবেই লাগালাগি অবস্থায় থাকে না। তার মানে অন এই যে এখানে অন, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে, ঠিক আছে? আবার দেখো, শি স্যাট অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসছে, নাকি চেয়ার নিচে রাইখা সে এভাবে উপরে ভাসছে? না, সে চেয়ারের উপরে বসছে। দ্যার ইজ আ পোস্টার অন দ্য ওয়াল, যে ওয়ালের উপর একটা পোস্টার। হি কেপ্ট হিজ ফোন অন দ্য বেড, যে বিছানায় তার মোবাইলটা রাখলো, যে বিছানার সাথে কি লাগানো। এরপর দেখো, এ ফ্লাই ইজ সিটিং অন ইউর হ্যান্ড, তার মানে এখানে দেখো তোমার হাতের উপরে একটা কি মাছি বসে আছে। সো এখানে সব লাগালাগি অবস্থা, টাচ করবে। আর ওভারটা কি জানো? এই ওভার আর অ্যাভাবের মধ্যে পার্থক্য, এই ওভার আর অ্যাভাবের মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য এই ওভার অস্থির, ওভার কি অস্থির, আর অ্যাভাব কি স্থির। দুইটাই উপরে, ওভার এবং অ্যাভাব দুইটাই উপরে, কিন্তু ওভার লাগালাগি অবস্থা থাকবে না, লাগালাগি অবস্থা অন। আর ওভার লাগালাগি অবস্থা থাকবে না, একটু উপরে থাকবে, বাট সেটা অস্থির থাকবে, সেটা নড়াচড়া করবে। আর অ্যাভাব যেটা, সেটা নড়াচড়া করবে না, সেটা উপরে থাকবে। যেমন দেখো, আমার উপরে লাইট আছে, লাইট, এটা কি লাগালাগি অবস্থা? লাইটটা আছে, তোমাদেরকে কিভাবে দেখাবো? ধরে নাও এখানে লাইট, কারণ এখানে আলো দেখতে পাচ্ছ। সো এই যে লাইটটা আছে, এটা কি অস্থির? এটা কি চলাচল করতেছে, নড়াচড়া করতেছে? না, এটা অ্যাবাভ মাই হেড। আর ওভার যেটা ধরো আমার মাথার উপর দিয়ে একটা পাখি গেল, আমার উপর দিয়ে একটা ছোট হেলিকপ্টার গেল, বিমান গেল, তার মানে এটা নড়াচড়া অবস্থা। তার মানে নড়াচড়া অবস্থা থাকলে ওভার, আর যদি ফিক্স থাকে তাহলে অ্যাভাব। যেমন দেখো, দ্য ফ্যান ইজ অ্যাভাব দ্য বেড, তার মানে খেয়াল করে দেখো, এই যে মাথার উপরে অথবা বিছানার উপরে ফ্যানটা, এখন ফ্যানটা কি দৌড়াদৌড়ি করে? না, একটা জায়গায় থেকে ঘুরে, এক জায়গায় থেকে ঘুরে, এমন না যে একবার যাচ্ছে একবার আসছে, না। এরপরে দেখো, দ্য পেন্টিং ইজ হ্যাং অ্যাবাভ দ্য ফায়ারপ্লেস, মানে এটা আগুনের উপরে, একবার আগুনের ভিতরে না, আগুনের উপরে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থির, কিন্তু উপরে। আর এটা অস্থির, যেমন দ্য বার্ড ফ্লি ওভার দ্য ট্রি, গাছের উপর দিয়ে গেল। আবার কার্টেন হ্যাংস ওভার দ্য উইন্ডো, মানে ধরো একটা পর্দা ঝুলতেছে, একদিকে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে, উপর দিয়ে পর্দা ঝুলে আছে। হি জ্যাম্পড ওভার দ্য ফেন্স, সে বাউন্ডারির উপর দিয়ে লাফ দিল, অথবা বেড়ার উপর দিয়ে লাফ দিল। তার মানে এক কথায় আমরা যদি বলি যে অন লাগালাগি অবস্থায়, অ্যাবাভ উপরে, ওভার উপরে, বাট স্থির থাকলে আমরা বলবো ও অ্যাবাভ, আর অস্থির থাকলে আমরা বলবো কি ওভার। ওকে, সো এটা অন, ওভার এবং অ্যাভাবের পার্থক্য। এবার আসো আন্ডার। আন্ডার নিচ, আমরা সবাই জানি নিচ দিয়ে, যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল, এটা নিচে ঘুমাচ্ছে। উই ক্রাউড আন্ডার দ্য নেট, ঠিক আছে, আমরা জালটা নিচ দিয়ে হামাগুড়ি খেলাম। তারপর দ্য টানেল রানস আন্ডার দ্য সিটি, টানেলটি শহরের নিচ দিয়ে গেছে।
আবার হি হাইড আন্ডার দ্য বেড, সে খাটের নিচে লুকিয়ে পড়েছিল। দ্য বোট পাস্ট আন্ডার দ্য ব্রিজ, নৌকাটি সেতুর নিচ দিয়ে চলে গেল। তার মানে আন্ডার, এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি, নিচ বুঝাতে বা নিচ দিয়ে যাওয়া বুঝাতে আমাদের আন্ডার হয়। এরপরে খেয়াল করে দেখো বিহাইন্ড, আন্ডার মানে হচ্ছে নিচে আর বিহাইন্ড মানে হচ্ছে কি পেছনে। সো এখানে দেখো দ্য ডগ ইজ হাইডিং বিহাইন্ড দ্য কার্টেন, যে কুকুরটি কি করলো, লুকালো কোথায়, পর্দার আড়ালে বা পর্দার পেছনে। এরপর দেখো হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পেছনে দাঁড়ালো। আর যদি বলতো এরকম যে হি ইজ স্ট্যান্ডিং অন দ্য ট্রি, তখন হয়তো উপরে। বিহাইন্ড মানে কি পেছনে। দেখো প্রেপোজিশনের কারণে অর্থটাই চেঞ্জ হয়ে যায়, এই জন্য প্রেপোজিশন খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউডস, যে মেঘের পেছনে সূর্যটা চলে গেল, তার মানে মেঘ সামনে সূর্যটা পেছনে, তার মানে হচ্ছে বিহাইন্ড হবে। আবার দেখো সূর্য মেঘের পেছনে লুকিয়ে গেল। আবার দেখো শি লেফট হার ব্যাগ বিহাইন্ড দ্য চেয়ার, সে চেয়ারটার পেছনে ব্যাগটা রেখে গেছে, তার মানে তার ব্যাগটা রেখে গেছে কি চেয়ারটার পেছনে। আবার দেখো দ্য থিপ র্যান বিহাইন্ড দ্য ওয়াল, চোরটা দেওয়ালের পেছন দিয়ে দৌড়ে গেল। তার মানে দেখো পেছনে বুঝালে বিহাইন্ড বসে আর নিচে বুঝালে কি আন্ডার হয়। এগুলো আমাদের ছোটোবেলার পড়া, বাট আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, আমাদের এগুলো শিখতে হবে। সো তোমরা অবশ্যই খাতায় লিখবা, প্রত্যেকটা ক্লাস তোমরা নোট করবা, ঠিক আছে। এবার আসো আন্ডার বিহাইন্ড গেল, এবার দেখি আমরা কি আছে। পাস্ট, থ্রু এবং অ্যাক্রস, এই তিনটার পার্থক্য আছে। আমি পার্থক্যগুলো আগে তোমাদেরকে বুঝাই, যে পাস্ট কখন ব্যবহার করা হয়। পাস্ট একটা প্রেপোজিশন, অনেকে জানেই না। আবার দেখো খেয়াল করে দেখো থ্রু কিভাবে ব্যবহার হয়, অ্যাক্রস কিভাবে ব্যবহার করা হয়। সো এগুলো কাছাকাছি, এগুলো হচ্ছে কাছাকাছি, পাস্ট, থ্রু এবং হচ্ছে কি অ্যাক্রস, এই তিনটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন হয়। আশা করি কনফিউশন হবে না। দেখো কি বলা আছে, যে পাশ দিয়ে যাওয়া বা পাশ কাটানো। ধরো আমরা একজন দাঁড়িয়ে আছে, তার মোটামুটি পাশ কাটিয়ে চলে গেলাম, পাশ কাটিয়ে চলে গেলাম, এটা হচ্ছে কি পাস্ট, মানে থেমে না থেকে পাশ দিয়ে যাওয়া। আর থ্রু হচ্ছে কোনো ঘন বদ্ধ অথবা ভিতরের জায়গা ভেদ করে চলা। যেমন তুমি বন দিয়ে হাঁটবা, বন দিয়ে হাঁটলে কিন্তু দেখবা যে গাছ, অনেক গাছপালা ইয়ে করে তারপর তোমার হাঁটতে হচ্ছে, ঠিক আছে। সো এরকম বাধা বা বদ্ধ অবস্থা বা ভেতর দিয়ে যাওয়া বুঝালে আমাদের থ্রু হয়। আর অ্যাক্রস হচ্ছে এক পাশ থেকে অন্য পাশ, যেমন হচ্ছে তুমি রাস্তা, মাঠ, নদীর মতো বিস্তৃত জায়গা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি তুমি পার হও, মানে অনেক বড় এক সাইড থেকে আরেক সাইডে গেলা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলা, এক পার থেকে আরেক পার গেলা, এই ক্ষেত্রে কি হয়, অ্যাক্রস, ঠিক আছে। তাইলে আসো আমি তোমাদেরকে বুঝাচ্ছি। পাস্ট হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, ধরো কারোর পাশ কাটিয়ে চলে গেলা, এটা হচ্ছে পাস্ট ইউজ করা হয়, পাস্ট। আর থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, যেটা হচ্ছে কোনো ঘন আবদ্ধ অথবা বন জঙ্গল এরকমের মধ্যে গেলে আমাদের হয় হচ্ছে থ্রু। আর অ্যাক্রস এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে মানে এক প্রান্ত থেকে বড় বা বিশাল কোনো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাওয়াতে আমাদের কি হয়, অ্যাক্রস হয়। আমি যদি আরও সুন্দরভাবে বলি পার্থক্যটা, তাহলে তোমরা বুঝতে পারবা। যে কাউকে পাশ কাটিয়ে যাওয়া বোঝাতে পাস্ট হয়, কোনো বাধা থাকবে না। এই ধরো কাউকে পাশ কাটিয়ে গেলা, তোমাকে কি ধরে ফেলবে না। পাশ কাটিয়ে যাওয়া মানে হচ্ছে তুমি সিস্টেমে পাশ কেটে গেছো, যে তুমি চলে গেছো, ঠিক আছে। এই চলাচল বাহির দিয়ে মানে হচ্ছে যে তুমি ধরো আমাকে পাশ কাটিয়ে যাবা, তুমি কি আমার শরীরের ভেতর দিয়ে যেতে পারবা না, তুমি অবশ্যই কি আমার শরীরের বাইরে দিকে যেতে হবে। আর যেমন বাড়ি, মানুষ বা রাস্তা, ধরো তুমি বাড়ির পাশ দিয়ে গেলা, ঠিক আছে, পাশ কাটিয়ে গেলা, কোনো মানুষেরকে পাশ কাটিয়ে গেলা, রাস্তা দিয়ে গেলা। বিশেষ করে আমরা মানুষের বা হচ্ছে রাস্তা, বাড়ি এরকম যদি পাশ কাটিয়ে যাই, সেক্ষেত্রে পাস্ট ইউজ করি। আর অ্যাক্রস মানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, বরাবর পার হওয়া, ঠিক আছে। মানে এটা এমন না যে তুমি বাধাপ্রাপ্ত হবা না, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা খেলবো বরাবর পার হয়ে যাবা। আর উপর দিয়ে যাওয়া, অ্যাক্রস মানে কি উপর দিয়ে যাওয়া, যেমন রাস্তা, নদী, মাঠ, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে কোনো কিছু নদী দিয়ে যাই, এখন নদীর নিচে যে মাটির নিচে দিয়ে যায় না, ওই পানি দিয়ে যাই, ঠিক আছে। আবার ধরো তুমি হচ্ছে যে মাঠ থেকে একটা জায়গায় একটা বিশাল মাঠ আছে, তুমি এটা কি বলো, মানে ওটার উপর দিয়ে গেলা এবং তুমি এক পাশ থেকে অন্য পাশে গেলা, তখন তুমি কি করবে, অ্যাক্রস দিবা। থ্রু হচ্ছে যে ভেতর দিয়ে যাবা, একবারে ভেতর দিয়ে যাবা, এখানে তুমি বাধাপ্রাপ্ত হতে পারো। ধরো সামনে গাছ পড়তে পারে, সামনে কি বলে এগুলা কি বলে যেন, পাতা বা বিভিন্ন জিনিস পড়তে পারে। এরপর দেখো ভেতর দিয়ে যেতে হয়, যেমন টানেল, জানালা, বন, ঘর। তুমি যখন ঘর দিয়ে যাবা, তো ঘরে তো অবশ্যই দরজা থাকে, জানলা থাকে, এখানে তো অনেক কিছু থাকে। তো এখানে আমি উদাহরণগুলো দিলে তুমি আরও বুঝতে পারবা, যদি এগুলো কাছাকাছি ভাই, এগুলো কাছাকাছি। যেমন এখানে আমি যদি বলি হি ওয়াকড পাস্ট দ্য শপ, সে দোকানটা পাশ দিয়ে হেঁটে গেল। আবার দেখো উই ড্রপ পাস দ্য স্কুল, আমরা স্কুলটার পাশ দিয়ে গাড়ি চালালাম। আবার দেখো এ বাস ওয়েন্ট পাস্ট মাই হাউস, একটা বাস আমার বাড়ির পাশ দিয়ে গেল।
দ্য বয় রেন ফাস্ট দ্য গার্ড, যে ছেলেটা গার্ডের পাশ দিয়ে দৌড়ে গেল। শি লুকড ফাস্ট হিম, সে তার পাশ দিয়ে তাকালো, পাশ দিয়ে তাকালো, ঠিক আছে। এবার আসো থ্রু, এরপর দেখো হি ওয়েন্ট থ্রু দ্য টানেল। এখন টানেলের ভেতর দিয়ে যাওয়া মানে হচ্ছে যে একটা জায়গাতে, এখন টানেলের মাঝখানে কেউ কি বসে থাকে নাকি এক পাশ থেকে আরেক পাশে যায়। সো এখানে আমরা দেখবো সেক্ষেত্রে কি হবে, থ্রু হবে, মানে ঘনবদ্ধ, মানে বদ্ধ। টানেল কিন্তু খোলামেলা না, তোমরা যারা কর্ণফুলী টানেল বা হচ্ছে চিটাঙে যে গেছো, যে টানেল দেখবা যে হচ্ছে কি বদ্ধ কিন্তু। এরপর দেখো শি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, এই যে ফরেস্ট কি সব খোলামেলা না, ফরেস্ট কি বদ্ধ জায়গা। তারপর দেখো লাইট ফাস্ট থ্রু দ্য উইন্ডো, এই যে দেখো আলো কি করলো, জানলা ছেদ করে কি করলো, ভিতরে ঢুকলো। এখন আলো কি এমনি এমনি ঢুকে গেল না, সে জানালার ফাঁকটা খুঁজছে, খোঁজার পরে ওইখান দিয়ে ঢুকছে। দেখবা যে বিশেষ করে মানে কালকের একটা মজার কাহিনী, যে আগের কালের মানুষ নাকি, মানে এক দাদা, মানে আমার এক বড় ভাই গল্প করতেছিল, ওনার দাদা বা বাবা যে কি করতো, ওই যে সেহরির সময় হচ্ছে যে আজান দিত, বা এরকম একটা ইয়ে ছিল যে সূর্যের আলো দেখা গেল সেহরি খাওয়া যাবে না, তো অনেকে নাকি এ করতো যে সূর্যের আলো যেন না দেখা যায় এই জন্য দরজাটা কি করতো, বন্ধ করে রাখতো, যাতে করে সূর্যের আলো না আসে, তখন পর্যন্ত খালি খাইতো। তো যাই হোক, মজা করে বললাম। তো এই যে আলো হচ্ছে জানলার ভেতর দিয়ে যায় বা দরজার ভেতর দিয়ে যায়, তার মানে এখানে ঘনবদ্ধ বা ভিতরের জায়গা ভেদ করে যদি যায়, তাহলে ভেদ করলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে থ্রু হবে। আবার দেখো দে মুভড থ্রু দ্য ক্রাউড, ধরো তুমি হচ্ছে কি কোনো ভিড়ের মধ্যে দিয়ে যাবা, সবাই কি তোমাকে এমনি এমনি জায়গা ছেড়ে দিবে, অটো খালি হয়ে যাবে না, তোমার কি করতো, ভাই চাপেন তো, বিশেষ করে এই যে এখন শপিং, বিশেষ করে ঈদের সময়গুলোতে, মানে তুমি শপিংয়ে যাইবা, ভাই রে ভাই কি যে একটা অবস্থা, আবার লিফটে উঠবা, এইভাবে থাকতে হচ্ছে। সো এই যে ভেদ করে তুমি যাবা, কষ্ট করে যাবা, মনে রাখবা কষ্ট করে গেলেই থ্রু, ঠিক আছে, ওকে। তারপর দেখো দ্য নাইফ কাট থ্রু দ্য পেপার, চাকুটা কাগজের ভেতর দিয়ে কাটলো, এই যে কাগজ কাটতেছে অবশ্যই কি ভেদ করে যাচ্ছে। এবার আসো শি ওয়াকড অ্যাক্রস দ্য স্ট্রিট, সে রাস্তা পার হলো, নর্মাল রাস্তা পার হয়ে গেল, তাহলে অ্যাক্রস। আবার দেখো উই সোয়াম অ্যাক্রস দ্য রিভার, আমরা নদীতে সাঁতার করে পার হলাম, ইজি জিনিস, নদীতে সাঁতারই কাটবা নাকি নদীতে যে ডুবে যাবা এরকম কোনো না, সাঁতারই কাটবা। এ দেখো আ ব্রিজ গোজ অ্যাক্রস দ্য ক্যানেল, যে এই যে খালটির উপর দিয়ে একটা ইয়ে গেল, সেতু গেল। তারপর দেখো দ্য কিডস র্যান অ্যাক্রস দ্য প্লেগ্রাউন্ড, এই যে মাঠ দিয়ে কি করলো, গেল। আবার দেখো দে ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি, তারা দেশটা জুড়ে ভ্রমণ করলো, মানে পুরো জায়গা, এখানে কোনো কিন্তু নর্মালাইজ, তারপরে নর্মাল থাকলে অ্যাক্রস, আর যদি একটু কঠিন হয় তাহলে থ্রু, শেষ, ওকে। সো আমি আশা করি তোমাদেরকে পাস্ট, অ্যাক্রস এবং থ্রু এর কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়েছি এবং তোমরা এগুলো সুন্দরভাবে নোট করবে। এবার আসো আমরা চলে যাব হচ্ছে টু এবং টু ওয়ার্ডস, এই দুইটা নিয়ে খুবই ঝামেলায় ভাই রে ভাই, আমার যে কত ছেলে ফেলে মানে প্রশ্ন করে ভাই টু আর টু ওয়ার্ডস একই জিনিস, জাস্ট হালকা পার্থক্য আছে। টু মানে হচ্ছে গন্তব্যে যাওয়া, মানে কোনো দিকে যাওয়া, টু ওয়ার্ডস মানে হচ্ছে কোনো দিকে যাওয়া। এখন কথা হচ্ছে মনে করো তোমাদেরকে কেমনে বুঝাই, আচ্ছা তোমাদের বুঝাই, ধরো তোমার বাড়ি, এটা তোমাদের বাড়ি, এটা হচ্ছে বাজার, ধরো 200 মিটার পরে বাজার, মানে আমার বাড়ির ইয়ে বলতেছি, আমার বাড়ি থেকে 1 কিলো হচ্ছে বাজার, এরপরে বাজারের পরে আবার আমার স্কুল ছিল, বুঝো বিষয়টা। তাই দেখো বাড়ি, বাজার এবং স্কুল, তো আমি বললাম আমি স্কুলের দিকে যাই, ও আচ্ছা স্কুলের পর আরেকটা জিনিস আছে, স্কুলের পরে আরেকটা সামনে গেলে মসজিদ আছে। সো দেখো বাড়ি, বাজার, স্কুল, মসজিদ, এই রোডটাতে যাচ্ছে। এখন মনে রাখবা নির্দিষ্ট গন্তব্যে যদি যাও, তুমি যদি বলো আমি স্কুলে যাই, নির্দিষ্ট করে বলতেছো স্কুলে যাই, তার মানে এটা হচ্ছে টু। আর তুমি যদি বলো স্কুলের দিকে যাই, মা আমি একটু স্কুলের দিকে যাইতো, মা আমি একটু স্কুলের মাঠের দিকে যাইতো, এই যে নির্দিষ্ট করে বলতেছো না, স্কুলের দিকে যাও মানে কি, তুমি বাজারেও যাইতে পারো, তুমি মসজিদেও যাইতে পারো, তুমি স্কুলেও যাইতে পারো, নির্দিষ্ট না। তার মানে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে ভাইয়া, যে তুমি যদি 100% বলো যে আমি বাজারে যাচ্ছি, তার মানে টু। আর টুয়ার্ডস মানে কি, অনির্দিষ্ট, মানে তুমি হচ্ছে মানে কোনো দিকে যাচ্ছ, বাজারের দিকে, মসজিদের দিকে অথবা স্কুলের দিকে। সো এই দুইটার পার্থক্যই হচ্ছে এইটা। যেমন ধরো যে আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি, এটা ফিক্সড। শি ওয়েন্ট টু হার ফ্রেন্ডস হাউস, তার বন্ধুর বাড়িতে যাচ্ছে,
ঠিক আছে, দে আর কামিং টু স্কুল, তারা স্কুলেই আসছে। উই উইল ট্রাভেল টু কক্সবাজার, এই কক্সবাজারে যাচ্ছে বা আমরাই কক্সবাজার যাচ্ছি। দ্য বয় র্যান ইনটু হিজ মাদার, তার মায়ের দিকেই গেল। তার মানে একবারে ফিক্সড করে বলতেছে। আর যখন তুমি টুয়ার্ডস দিবা তখন ফিক্সড হবে না। ধরো তুমি টুয়ার্ডস দিয়ে লিখলা, আমরা তো ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছি তাই না, ধরো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গিয়ে টুয়ার্ডস ইউজ করলা, তার মানে নির্দিষ্ট জায়গা বুঝাচ্ছে না। যেমন হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভার, সে নদীর দিকে হেঁটে যাচ্ছে। এখন নদীর পারে তো রাস্তাও থাকতে পারে তাই না, তাহলে এইখানে যে বিষয় নদীর পাশে বাজারও থাকতে পারে, তার মানে হচ্ছে সে নদীর দিকে যাচ্ছে। এখন নদীর দিকে যাইতে গিয়ে সে বাজারও ঢুকতে পারে, বাজারের পাশে একটা স্কুল আছে সেখানে ঢুকতে পারে। আবার দেখো দ্য কার ইজ মুভিং টুয়ার্ডস দ্য ভিলেজ, যে গ্রামের দিকে এগোচ্ছে। এখন গ্রামের দিকে বলতে গ্রামে তো অনেক কিছু আছে, গ্রামে স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, থাকতেই পারে, এটা হচ্ছে ফিক্সড না। আবার দেখো শি লুক টুয়ার্ডস দ্য স্কাই, সে আকাশের দিকে তাকালো। এখন আকাশের দিকে তো আসলে মানে ফিক্সড করে যে আকাশে তো অনেক কিছু আছে, সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে। সো এখানে বুঝেছি একটু অনির্দিষ্ট অনির্দিষ্ট ভাব, সব কাছাকাছি, টুয়ার্ডস সেম ব্যবহার, বাট হালকা একটু পার্থক্য দেখায়। আবার দেখো দে আর রানিং টুয়ার্ডস দ্য গেট, তারা গেটের দিকে দৌড়াচ্ছে। তার মানে তারা গেটের দিকে দৌড়াচ্ছে মানে হচ্ছে তারা যে গেটেই যাচ্ছে এটা বলা হচ্ছে না, গেটের দিকে দৌড়াচ্ছে। এখন গেটের পাশে তো তাদের বাসা হইতে পারে। এরপরে খেয়াল করে দেবো উই ড্রোভ টুয়ার্ডস দ্য সিটি, আমরা শহরের দিকে গাড়ি চালালাম। এখন শহরের দিকে গাড়ি চালাম মানে শহরেই যে চালালাম এরকম না, শহরের আশেপাশে, ফিক্সড না। তাহলে টুয়ার্ডসের বিষয়টা ক্লিয়ার কিনা ভাইয়া? যদি ক্লিয়ার না হও আমি আরও পার্থক্য করে দেখাচ্ছি। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর কথা বুঝালে টু, আর নির্দিষ্ট জায়গার দিকে বোঝানো হচ্ছে মানে ওই জায়গায় যে পৌঁছাবে বাধ্যতামূলক না, সে বাজারও থাকতে পারে অথবা বাজার পার হয়ে মসজিদের দিকেও যাইতে পারে, স্কুলের দিকেও যাইতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে খেয়াল করে দেখো স্পষ্টভাবে গন্তব্যটা থাকবে, আর এটা শুধু দিক বোঝায়, গন্তব্য বোঝায় না। শেষ গন্তব্যের দিকে মানে একবার শেষ গন্তব্য হচ্ছে এখানেই সে আসবে। সে বাজারে যায় মানে বাজারে যাবে, আর সে মসজিদের দিকে যায় মানে কি সে স্কুলে যাইতে পারে, এদিক যাইতে পারে, ওদিক যেতে পারে, এটা হচ্ছে ফিক্সড না। ঠিক আছে, ওকে। সো এগুলো তো মোটামুটি বুঝিয়ে দিলাম তোমাদেরকে। যেমন ধরো এগুলো আমি বুঝিয়ে দিয়েছি মোটামুটি টুয়ার্ডস, সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। আমরা টুয়ার্ডস আশা করি বুঝবো। এবার হচ্ছে ভাই আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন তো মোটামুটি সবাই জানি। আপ ডাউন অন টু, দেখো এই তিনটা কাছাকাছি, এই তিনটা আমি একসাথে বুঝাই। আপ মানে উপরে সবাই জানি, ডাউন মানে কি নিচে। এখন কথা হচ্ছে ভাইয়া আন্ডারও তো নিচে, আর ভাই আন্ডার মানে নিচে, এটা ফিক্স থাকবে। আর ডাউন মানে হচ্ছে নিচের দিকে, দিকে দিকে বুঝাবে। আন্ডার আর ডাউনের মধ্যে পার্থক্য আছে, নিচে মানে নিচেই, আর ডাউন মানে কি নিচের দিকে, দিকে মানে এটা একটা হালকা গতি আছে। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো উপরের দিকে, হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো, তার মানে হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে। দে আর গোয়িং আপ দ্য হিল, তারা পাহাড়ে উঠছে। দ্য বেলুন ওয়েন্ট আপ ইনটু দ্য স্কাই, বেলুনটা আকাশে উঠে গেল। শি লুকড আপ অ্যাট দ্য সিলিং, সে ছাদের দিকে তাকালো, উপরের দিকে, যেহেতু ছাদ উপরেই। এবার দেখো দ্য মাঙ্কি জাম্পড আপ দ্য ট্রি, যে বানরটি গাছে লাফ দিয়ে উঠলো, লাফ দিয়ে উপর দিয়ে, সে তো নিচের দিকে যায় না, উপরের দিকে উঠছে। আর এই আপ এবং অন্টুর মধ্যে একটু পার্থক্য আছে, হালকা হালকা ভাই। মানে তুমি যদি অন্টু নাও ইউজ করে কোনো সমস্যা নেই, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি অন্টু ইউজ করো না, তুমি আপ ইউজ করো, কোনো সমস্যা নেই, কাছাকাছি। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, মানে বিড়ালটি টেবিলের উপরে লাফ দিয়ে উঠলো, হালকা গতি বোঝাচ্ছে। একই জিনিস তুমি যদি বলো যে আপ দ্য টেবিল তাও হবে। যেমন এখানে দ্য মানকি জাম্পড আপ দ্য ট্রি অথবা দ্য ক্যাট জাম্পড আপ দ্য টেবিল, একই ভাই। আপ আর অন্টু নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। আবার দেখো হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, সে ছাদে উঠে গেল, তাহলে তুমি অন টু ইউজ করতে পারো, আপও ইউজ করতে পারো, সেম জিনিস। আবার দেখো শি স্লিপড অন টু দ্য ফ্লোর, সে মেঝেতে পড়ে গেল। সো এখানে এটা করতে পারো, যদি পড়ে যাওয়া বোঝায় থেকে তো অন টু ইউজ করতে পারো, যে গতিশীল অবস্থায় পড়ে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া, এই ক্ষেত্রে তুমি বলতে পারো। বাট এই দুইটার ব্যবহার সেম ভাইয়া। এরপরে খেয়াল করে দেখো পুট দ্য বুকস অন টু দ্য সেলফ, বইগুলো তাকের উপরে রাখো, তাহলে তুমি এখানে উপরে আপ লিখতে পারো, অন টু লিখতে পারো। আপটা আমরা ইউজ করি, আপটা ইউজ করি, আমি জাস্ট একটু তোমাদেরকে অ্যাডভান্স শেখানোর জন্য এগুলো পড়াচ্ছি, দেখাচ্ছি। দ্য বেবি ক্রাউলড অন টু দ্য বেড, সে খাটের উপরে হামাগুড়ি দিয়ে উঠলো। ক্রাউল মানে কি হামাগুড়ি দেওয়া, তো খাটের উপরে বোঝাচ্ছে। আপ দিতে পারো, অন টু দিতে পারো। তাহলে আপ আর অন টু নিয়ে ভাই কোনো ঝামেলা নেই, একই কথা, একই কথা। আর ডাউন তো বুঝছি আমরা নিচের দিকে, হি ওয়াক ডাউন দ্য স্টেয়ার, সে সিঁড়ি বেয়ে নিচে নামলো। দ্য স্নো ইজ সাইডিং ডাউন দ্য হিল, বরফটা পাহাড় বেয়ে নিচে পড়িয়ে
বরফটা পাহাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। আবার দেখো শি লুক ডাউন ফ্রম দ্য রুফ, সে ছাদ থেকে নিচে তাকালো, নিচের দিকে, দিকে বোঝাচ্ছে ডাউন। এবার দেখো তুমি তো তখন বলতে পারবে না যে আন্ডার দ্য রুফ বলবা না, সে হচ্ছে নিচের দিকে, দিক বুঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি ডাউন বসাবা। তাহলে বিহাইন্ড আর ডাউনের পার্থক্যটা আশা করি তোমাদের মনে থাকবে। এবার দেখো দ্য ওয়াটার ফ্লোড ডাউন দ্য ড্রেন, যে পানি ড্রেন দিয়ে নিচে গড়িয়ে পড়লো, তার মানে হচ্ছে নিচের দিকে যাচ্ছে, ফ্লো বুঝাচ্ছে, নিচের দিকে ফ্লো বুঝাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, ডাউন হয়। আসো এরপরে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে অ্যালাং এবং বাই। এটা খুবই ইজি। অ্যালাং এবং বাই আমরা যদি গতিশীল বুঝাই বা চলমান বুঝাই, সেক্ষেত্রে অ্যালাং এবং বাই ইউজ করে থাকি, এবং সেটা দ্বারা হচ্ছে ধার ধরে অথবা পাশে পাশে এরকম বুঝায়। যেমন হি ইজ ওয়াকিং অ্যালাং দ্য রিভার, তার মানে হচ্ছে অ্যালাং দ্য রিভার মানে সে হ্যাঁ নদী তো আর হাঁটতে পারে না। ধরো তুমি কি নদীতে হাঁটতে পারবা, নদীতে সাঁতার কাটতে পারবা, নদীতে কি সাঁতার কাটতে পারবা, কিন্তু তুমি তো আর হাঁটতে পারবা না। তার মানে এইখানে তুমি বলতে পারো যে বাই দ্য রিভার অথবা অ্যালাং দ্য রিভার, এই যে নদীর পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, তার মানে অ্যালাং অথবা বাই। আবার দেখো উই ড্রোভ অ্যালাং দ্য হাইওয়ে, যে আমরা মহাসড়কের ধার ধরে গাড়ি চালালাম, যে মহাসড়ক ধরে গাড়ি চালাচ্ছি। এবার দেখো শি স্যাট বাই দ্য উইন্ডো, সে জানলার পাশে বসেছিল, এমন না যে জানলার উপরে বসেছিল, এমন না যে জানলার মধ্যে দিয়ে বসেছিল, তার মানে সে পাশে বসেছিল, ধারে। এরপরে দেখো দ্য কিডস আর রানিং অ্যালাং দ্য বিচ, এই যে তার শিশুরা সৈকতের ধার ধরে অথবা পাশ ধরে দৌড়াচ্ছে, এমন না যে সৈকতে গিয়ে দৌড়াচ্ছে, না, পাশ দিয়ে। এবার দেখো আই স্মল হার্ট স্টুড বাই দ্য রোড, রাস্তার পাশে একটা ছোট্ট কুঁড়েঘর ছিল, তার মানে এটা এমন অবস্থায় আছে যে রোডের পাশে, পাশ ধরে, একবারে পাশ ঘেঁষে এরকম বোঝায়। ওকে, সো এই বাই অ্যালাং আমরা যেটা ইউজ করতে চাই করতে পারবো, কোনো সমস্যা নেই। রিটার্নের ক্ষেত্রে আমরা এগুলা অবশ্যই মাথায় রাখবো। এবার আসো ইনটু, ভিতরে প্রবেশ, ইনটু মানে কি ভিতরে প্রবেশ, আর খেয়াল রাখো আউট অফ, ভিতর থেকে বাহিরে, মানে তুমি বাহিরে থেকে ভেতরে, বাহিরে থেকে ভেতরে হলে ইনটু, আর ভেতর থেকে বাহিরে, ভেতর বলে দূরে থাকো, ঠিক আছে, তাহলে ভেতর থেকে বাহিরে হলে আউট অফ, আর যদি বাহির থেকে ভেতরে হয় তাহলে হচ্ছে ইনটু। যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, তার মানে সে বাহির থেকে ভেতরে আসলো। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, যে বিড়ালটি বাক্সের ভেতরে লাফ দিল, তার মানে এতক্ষণ সে বাক্সের বাইরে ছিল, এখন ভেতরে গেল। আবার দেখো ওয়াটার পোর্ড ইনটু দ্য গ্লাস, তার মানে হচ্ছে পানিটা এতক্ষণ মানে গ্লাসের বাইরে ছিল, এখন সেগুলো হচ্ছে গ্লাসের ভিতরে ঢালা হয়েছে। দে ওয়েন্ট ইনটু দ্য বিল্ডিং, তার মানে তারা বিল্ডিং এর ভেতরে ছিল না, বাইরে ছিল, এবং যখন ইনটু লিখবা তখন হচ্ছে তার মানে কি ভেতরে ঢুকলো। বুঝতে পারছি? এবার দেখো দ্য বল রোলড ইনটু দ্য হোল, মানে হচ্ছে বলটা গড়িয়ে গর্তের ভেতরে গেল। গর্তটা মানে গর্তটা খালি ছিল আর বলটা বাইরে ছিল, অথবা হচ্ছে যে গর্তটার মধ্যে এটা ছিল না, এটা বাইরে ছিল, আউট অফ দ্য হোল, এখন সে কি করলো ইনটু দ্য হোল, তার মানে কোনো কিছু ভেতরে বুঝালে, বাহির থেকে ভেতরে বুঝালে ইনটু। আবার দেখো ভেতর থেকে যদি বাহির হয়, যেমন হি কেম আউট অফ দ্য হাউস, তার মানে সে বাড়ির ভেতরে ছিল, এখন আউট অফ দ্য হাউস। দেখো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমাদের এগুলো মাস্ট লাগে, মাস্ট, আমি কি ভুল বলছি, প্রিপোজিশন মাস্ট লাগে, সো আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আবার দেখো শি জাম্পড আউট অফ দ্য কার, তার মানে সে এতক্ষণে গাড়ির ভেতরে ছিল, ভেতর থেকে বাহিরে বেরোলো। তারপরে দেখো দ্য বার্ড ফ্লিউ আউট অফ দ্য কেজ, যে পাখিটা খাঁচা থেকে উড়ে গেল, তার মানে পাখিটা খাঁচার ভেতরে ছিল, এখন সে কি বের হয়ে গেল। স্মোক কেম আউট অফ দ্য চিমনি, তার মানে চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছিল, তাহলে চিমনি থেকে যে ধোঁয়া বের হচ্ছিল এতক্ষণ ভেতরে ছিল, এখন বাইরে যাচ্ছে। আবার দেখো দ্য কিডস র্যান আউট অফ দ্য স্কুল, শিশুরা স্কুল থেকে দৌড়ে বের হলো, স্কুলের ভেতরে ছিল, এখন হচ্ছে কি বাইর হলো। সো আশা করি খুব ইজিলি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। অ্যান্ড দেন পরবর্তীতে দেখবো অফ এবং ফ্রম। অফ মানে হচ্ছে উপর থেকে নিচে বা কোনো কিছুর বাহিরে যাওয়া, মানে উপর থেকে নিচে অথবা কোনো কিছু থেকে বাইরে যাওয়া বোঝাতে আমরা অফ ইউজ করি। যেমন দেখো হি জাম্পড অফ দ্য সুই, সে দোলনা থেকে লাফ দিল। দ্য অ্যাপল ফেল অফ দ্য ট্রি, গাছ থেকে পড়লো, ঠিক আছে, কোনো কিছু থেকে অথবা কোনো কিছু উপর থেকে নিচে যাওয়া এরকম বোঝাতে আমরা অফ ইউজ করি। শি গট অফ দ্য বাস, সে বাস থেকে নেমে গেল। দ্য পিকচার ফেল অফ দ্য ওয়াল, ছবিটা দেওয়াল থেকে পড়ে গেল। টেক ইউ শুজ অফ দ্য টেবিল, টেবিল থেকে তোমার জুতাগুলো নামাও। ওকে, এরপর দেখো ফ্রম, কোথায় থেকে, যেমন আমরা বলি তুমি কোথায় থেকে এসেছো, আমি ওইখান থেকে এসেছি, তো থেকে বুঝালে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। হি কেম ফ্রম চিটাগং, দিস গিফট ইজ ফ্রম মাই ব্রাদার, আমার ভাই থেকে। আই টুক দ্য পেন ফ্রম দ্য টেবল,
টেবিল থেকে আমি কলমটা নিয়েছিলাম। উই হার্ড আ সাউন্ড ফ্রম দ্য রুম, আমরা হচ্ছে শব্দ শুনলাম রুম থেকে বা ঘর থেকে। দ্য লেটার ইজ ফ্রম দ্য টিচার, যে চিঠিটা শিক্ষকের কাছ থেকে এসেছে। কারো পক্ষ থেকে বা কোনো কিছু থেকে বুঝালে আমাদের ফ্রম হয়। তো এগুলো ইজি আছে, এগুলো নিয়ে আমরা সময় নিচ্ছি না। অ্যান্ড দেন আমাদের লাস্ট হচ্ছে অ্যাগেনস্ট। অ্যাগেনস্ট হচ্ছে বিপক্ষে, এটা আমরা সবাই জানি। বিপক্ষে বুঝালে অথবা মানে হচ্ছে কোনো কিছু থেকে ঠেকে থাকা, এরকম বুঝালে আমাদের অ্যাগেনস্ট হয়। যেমন হি লিন্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল, সে হচ্ছে মানে দেয়ালে ঠেকে গেল বা হচ্ছে হেলান দিল। তো লিন অনও হয়, লিন অনও হয়, অ্যাগেনস্ট হয়, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের শিখতে হবে। আমি যেহেতু বেসিক ব্যবহারগুলো পড়াচ্ছি, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েটগুলো পড়তে হবে, সেগুলো আমরা শেখাবো। এরপর দেখো দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং অ্যাগেনস্ট দ্য উইন্ডো, তার মানে হচ্ছে এই জানালা এবং বাতাস কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যাগেনস্ট বলতে পারো, ব্লো অ্যাগেনস্ট। দ্য কার ক্র্যাশড অ্যাগেনস্ট দ্য পোল, মানে গাড়িটা খুঁটির সাথে ধাক্কা খেলো, গাড়িটা সামনে এর সাথে অ্যাগেনস্ট। এরপর দেখো শি ফোর্স দ্য বক্স অ্যাগেনস্ট দ্য ডোর, সেই বক্সটি দরজার দিকে ঠেলে দিল। এরপর দেখো দ্য টিম প্লেড অ্যাগেনস্ট দেয়ার রাইভালস, তার মানে হচ্ছে যে দলটি তার প্রতিপক্ষের বিরুদ্ধে খেললো। অথবা তুমি কোনো ধরো কারোর বিরুদ্ধে দাঁড়ালা, যে তুমি অ্যাগেনস্ট সাকিব আল হাসান, তাহলে এই যে সাকিব আল হাসানের বিরুদ্ধে বোঝাচ্ছে, তখন কী হবে, অ্যাগেনস্ট হবে। ওকে, সো প্রিপোজিশন অফ মুভমেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বেশি ব্যবহার করে থাকি। ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের এগুলো লাগবে। সো আমি প্রত্যেকটা এইভাবে তোমাদের উদাহরণ দিয়েছি, এবং তোমরা যে কাজটা করবা সবাই সুন্দরভাবে লিখবা। আমি আবার বলছি, এই নোট খাতাটা তোমার লাইফে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা মাথায় রাখবা, এটা সব সময় রাখবা। এবং আমি মনে করি যে তোমাদের যে বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা করছো, আজকে 8 নাম্বার ক্লাস, এই 8টি ক্লাস করলে তোমার হবে না, 16টি ক্লাস করলে হবে না, 20টি ক্লাস করলে হবে না, তুমি 25টা ক্লাস করলে এরপরে বলবা যে হ্যাঁ আই ক্যান ডু সামথিং, এভাবে বলতে পারবা, ঠিক আছে। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে লেকচার 7-এ ডে 7 মানে ভোকাবুলারি পড়া দিচ্ছি প্রতিদিন। সো ভোকাবুলারির জন্য এগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের কমন ওয়ার্ড, ডিনাই অস্বীকার করা, ডিপেন্ড নির্ভর করা, ডিপ্রাইভ বঞ্চিত করা, ডেসক্রাইব বর্ণনা করা, এগুলো কিন্তু ভাই আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। যেহেতু প্রতিনিয়ত ইউজ করে থাকি, তার মানে আমাদের এগুলো ভালোভাবে শিখতে হবে। বুঝতে পেরেছি? ওকে, সো এই ডেইলি ভোকাবুলারি তোমরা পড়ে নিবা। আমাদের 7 নম্বর আয়োজন এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ। আশা রাখি তোমরা প্রত্যেকে যারা খুব ভালোভাবে মনোযোগ দিচ্ছ ক্লাসে, তোমরা খুব ভালো করবে। আর অবশ্যই কমেন্টে, আমাদের ওয়েবসাইটে কমেন্টের অপশন আছে, জানাবে কেমন লেগেছে। যদি তোমাদের কোনো পরামর্শ থাকে সেটাও দিবা। ইনশাল্লাহ তোমরা এই ক্লাসগুলো খুব দ্রুতই শেষ করতে পারবে। আবার বলছি, আমরা হচ্ছে এমনভাবে শিখব যেটা শেখার কারণে আমরা ভবিষ্যতে যে কোনো জায়গায় আমরা যেভাবেই আসুক আমরা লিখে দিয়ে আসতে পারি। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।